আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন দাস। প্রথমেই সংবাদ শিরোনাম। বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের চেষ্টা চলছে। আগামী 3 দিন নন শিডিউল ফ্লাইটের ভ্যাট ট্যাক্স মওকুফ করা হয়েছে, জানালেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়াতে অর্থ বিভাগের সম্মতি 1 নভেম্বর থেকে কার্যকর। নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক। বিগত বিতর্কিত নির্বাচনগুলোতে নির্বাচন কমিশনে যুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি এনসিপির। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল গণফোরাম। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির চূড়ান্ত বাছাই পর্ব অব্যাহত, চলবে 21 অক্টোবর পর্যন্ত। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা অব্যাহত, একই পরিবারের 11 ফিলিস্তিনিকে হত্যা। এবং 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ঋষাদের স্পিন জাদুতে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ক্রিকেটের হারের বৃত্ত ভাঙল টাইগাররা। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ, ক্ষয়ক্ষতি এবং কোনো গাফিলতি আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। দুপুরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন তিনি। যারা এই আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটালগিং করবে, আপনার এই ক্যাটালগ দিয়ে আমরা তারপরে অংশীজনের সাথে আলোচনা করে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তদন্ত সংস্থা সকলকে একত্রে নিয়ে আমরা এখান থেকে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা। সো আমরা কালকে প্রায় সারা রাত এয়ারপোর্টে ছিলাম। আমরা একটা নতুন জায়গা এনবিআর সাথে সংশ্লিষ্ট হয়ে বিজিএমই আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে দ্রুততম সময়ে, এবং আমরাও সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ে এটাকে কিভাবে বের করা যায়, আমরা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাজ করব, যেন পণ্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ইন্স্যুরেন্স কাভারেজ কী আছে, আমাদের এয়ারপোর্টের ইন্স্যুরেন্স কাভারেজ কী আছে, এই সকল কিছুকে আমলে নিয়ে আমরা সিদ্ধান্তে উপনীত হব। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন বিজিএমইএর প্রতিনিধি দল। পরিদর্শন শেষে তারা সাংবাদিকদের বলেন, একের পর এক আগুন লাগার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ অনুসন্ধান করতে হবে। একটা বৃহস্পতিবার, একটা শুক্রবার, একটার পর একটা যেভাবে ইনসিডেন্ট ঘটতেছে, এই ইনসিডেন্টগুলো থেকে আমাদেরকে হেফাজত করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে, না হলে আমরা কিন্তু টিকে থাকতে পারবো না। আজকে আমরা যেটার বিষয়ে যাচ্ছি, আমি বলি বিইং এ বিজিএমইএ বোর্ড, আমি এক ব্যক্তিগত বলে আমার 26টা কনসাইনমেন্ট ছিল। এভাবে বুঝেন 1200 বন্ডার আমাদের এইখানে, যেটা ক্যালকুলেশন করছে 1 বিলিয়নে যেটা কভার হবে এটাও না। দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে সৃষ্ট উদ্বেগের বিষয়ে গভীরভাবে অবগত রয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল এক বিবৃতিতে সরকার জানিয়েছে, নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। বিবৃতিতে নাশকতা ও অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়। সরকার জানায়, কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। বিবৃতিতে আরও বলা হয়, যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং উদ্দেশ্য হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা, তবে তারা কেবল তখনই সফল হবে যখন জনগণ নিজেদের বিবেচনা ও দৃঢ়তার উপর ভয়কে প্রাধান্য সৃষ্টির সুযোগ দেবে। বিবৃতিতে বলা হয়, ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে গণতন্ত্রের উত্তরণের পথে যে কোনো হুমকির মোকাবেলা করবে জনগণ।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের মাধ্যমে মূল বেতনের ৫% এবং সর্বনিম্ন ২,০০০ টাকা হারে বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে। সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে শিক্ষকদের এই বাড়ি ভাড়া প্রদানে কিছু শর্ত যুক্ত করা হয়েছে। শর্তে বলা হয়, উক্ত বাড়ি ভাড়া ভাতা পরবর্তীতে জাতীয় বেতনের স্কেল অনুযায়ী সমন্বয় করতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারী এমপিও নীতিমালা ২০২১, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষক কর্মচারী এমপিও নীতিমালা ২০১৮, ২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ সরকার কর্তৃক বিভিন্ন সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন আদেশ পরিপত্র নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্ত পালন করতে হবে। ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্ত হবেন না। ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধিবিধান অবশ্যই পালন করতে হবে। এই ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ অনিয়মের জন্য দায়ী থাকবেন। বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। গত কয়েক বছরের বিতর্কিত নির্বাচনগুলোতে নির্বাচন কমিশনের যেসব ব্যক্তি যুক্ত ছিলেন তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। প্রতীক ইস্যুতে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা ছাড়া বিকল্প কোনো প্রতীক নেই এনসিপির জন্য। শাপলা প্রতীকের জন্য তাদের অনড় অবস্থানের কথা জানিয়ে তারা এই বিষয়ে নির্বাচন কমিশনের সহযোগিতা চেয়েছেন। সকালে ইসির সিনিয়র সচিবের সাথে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে প্রতীক ইস্যুতে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসরাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন। আজ আনুষ্ঠানিকভাবে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ স্বাক্ষর করছে গণফোরাম। জাতীয় সংসদ ভবনের এলজি হলে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়নে কমিটির সহসভাপতি ডক্টর আলী রিয়াজের কাছে স্বাক্ষরপত্র হস্তান্তর করেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এই সময় দলের সাধারণ সম্পাদক ডক্টর মিরাজুর রহমান সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডক্টর আলী রিয়াজ বলেন, গণফোরামের মতো প্রতিটি রাজনৈতিক দলেরই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা একটি নৈতিক দায়িত্ব। কিছু মতপার্থক্য থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে সকল রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ডক্টর আলী রিয়াজ। এই সময় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ২০২৪ সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে জাতির যে আশা আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে, জুলাই জাতীয় সনদ সেই আকাঙ্ক্ষার একটি দিক নির্দেশনা। গণফোরাম মনে করে জুলাই জাতীয় সনদ আগামী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মনির হায়দার, বদিউল আলম মজুমদার, ইফতেখার উজ্জামান সহ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ ৮ মাসের আলোচনার পর স্বাক্ষরিত হয়েছে জুলাই জাতীয় সনদ ২০২৫। দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই সনদে স্বাক্ষর করেন ২৪টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিশ্লেষকরা বলছেন, দেশের সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংকট নিরসনে জুলাই জাতীয় সনদ ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে। রিপোর্ট খালিদা হোসেনের। এই দেশের সমস্ত প্রতিষ্ঠানকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সহ সংবিধানের কিছু মৌলিক পরিবর্তন ও সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের ৮ মাসের দীর্ঘ আলোচনা হয়। ৬টি সংস্কার কমিশনের ৮৪টি প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিস্তর আলোচনা করেন। এর ভিত্তিতেই স্বাক্ষরিত হয় ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ ২০২৫। ৩০টির বেশি রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে এনে দীর্ঘদিনের আলোচনা এবং ঐক্যমত্যের মধ্য দিয়ে সনদে স্বাক্ষর দেশের রাজনৈতিক ইতিহাসে মাইলফলক ঘটনা। বিশ্লেষকরা বলছেন, দেশের সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি এবং গণতান্ত্রিক সংকট নিরসনে জুলাই জাতীয় সনদ ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে। এটা ঐতিহাসিক ঘটনা, মানে আনডাউটেডলি যে আমাদের সবাই একমত হয়েছি এবং বাকিরাও একমত হয়ে যাবে। তো এই যে একমত হয়ে যাওয়াটা, যেটাকে আমি বলি কনসেনসাস হচ্ছে প্রিকন্ডিশন একটা সমাজের স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে এটা একটা ঐতিহাসিক ঘটনা এবং এটাকে মেনটেন করা এবং যারাই ক্ষমতায় আসবে, এটা তো এক ধরনের
চুক্তিতে সাইন করা, অর্থাৎ আমি অঙ্গীকার করছি আমি যদি ক্ষমতায় যাই তাহলে এর প্রতিটা বিষয় আমি খুব গুরুত্বের সহিত ইমপ্লিমেন্টেশন করব। যদিও মোডাস অফ অপারেন্ডি প্রত্যেকটার জন্য দেয়া নেই, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল যদি গণতন্ত্র মনে হয় এবং সত্যিকার অর্থে এখানে প্লুরালিজম যদি প্র্যাকটিস করতে চায়, তাহলে আমার মনে হয় না যে কোনো ভবিষ্যতে আর এর কোনো ব্যত্যয় ঘটবে। বরং এগুলো মেনে নেওয়ার মধ্য দিয়ে যে রাজনৈতিক দল ক্ষমতায় যাবে তার স্বকীয়তা, তার যে স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, এই সবগুলো পরিপূর্ণতা পাবে। আগামী দিনে প্রতিষ্ঠানগুলো কিভাবে মানুষের অধিকারকে নিশ্চিত করবে সেই জায়গায় গুরুত্ব দেওয়া হয়েছে, সেই জায়গায় পরিবর্তনগুলো আনা হয়েছে। এবং এখানে কিন্তু দেখুন যে প্রধানমন্ত্রীর দায়িত্ব, তার মেয়াদকাল, এখানে রাষ্ট্রপতির মেয়াদকাল, এখানে দেশে আপনার নির্বাচন কমিশন কিভাবে তৈরি হবে, আগামী দিনের তত্ত্বাবধায়ক সরকার কিভাবে আসবে, মানে পাওয়ার কিভাবে ট্রান্সফার হবে, সকল বিষয় এখানে আনা হয়েছে। এবং এখানে সব দল তাদের মতামত দিয়েছে। কারো কারো হয়তো কিছুটা আপনার দ্বিমত আছে কিংবা তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কিন্তু ক্রমান্বয়ে এটি এই নোট অফ ডিসেন্ট আর থাকবে না বা তাদের দ্বিমতও থাকবে না। ফলে মানে একটি সুন্দর শাসন নির্মাণ করার জন্য যা যা স্টেপস দরকার এখানে আছে। এখানে দেখুন যে মহাহিসাব নিরীক্ষক কিভাবে নিয়োগ হবেন এটিও এখানে আছে। সংবিধান সহ রাষ্ট্রীয় অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবের বেশিরভাগ বিষয়েই একমত হয় রাজনৈতিক দলগুলো। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও বিশ্লেষকরা বলছেন গণতান্ত্রিক চর্চায় ভিন্ন মত থাকা স্বাভাবিক, তবে দেশের বৃহত্তর স্বার্থে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দায়বদ্ধ থাকতে হবে। আগামী দিনের বাংলাদেশের যে গণতন্ত্র কিংবা সুশাসন অথবা আইনের শাসন, আমরা যেটি জুলাই পরবর্তী বাংলাদেশের চিন্তা করছি, যে ধরনের বাংলাদেশ নির্মাণ করার চেষ্টা করছি, এই জুলাই সনদ এবং সকলের যে এটিকে কেন্দ্র করে ঐক্যমত হওয়া, এটি বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মোমেন্ট। এবং আমি প্রত্যাশা করছি যে আগামী দিনে যে বাংলাদেশ হবে, যারাই ক্ষমতায় আসবে তারা জুলাইয়ের যে কমিটমেন্ট, তারা যে সিগনেচার করেছেন, এটি একটি মানে শক্তিশালী ডকুমেন্ট হয়ে থাকবে আমাদের জন্য। দায়বদ্ধতার জায়গা থেকে যদি তারা সত্যিকার অর্থে জনগণের প্রতি, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি করে রাজনৈতিক দলগুলো, তখনই কেবলমাত্র অর্থাৎ তাদের চিন্তায়, মননে, মস্তিষ্কে এই পরিবর্তনগুলো আনতে হবে। তো শুধুমাত্র রুল অ্যাবাইড বাই পিপল তৈরি না করে আইন দিয়ে মানুষকে আইন মানানো যায় না। ঠিক সেই রকম রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না করে রাজনৈতিক দায়বদ্ধতার ব্যাপারটা জনগণের মধ্যে এবং রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মধ্যে যদি স্পষ্ট না থাকে, অঙ্গীকারের ব্যাপারটা যদি তাদের ওন না করে, তাহলে কেবলমাত্র কাগজে অঙ্গীকার দিয়ে কখনো একটা রাষ্ট্রের পরিবর্তন নিশ্চিত হয় না। তাই রাষ্ট্র গঠনের জন্য প্রধানত কাজ হচ্ছে যে আমাদের জনপরিসরে মানুষের চিন্তায় এবং রাজনৈতিক দলের চিন্তার একটা প্যারালাল পজিটিভ একটা চিন্তার ট্র্যাজেক্টরি তৈরি করা। কয়েকদিনের মধ্যেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে পারে জাতীয় ঐকমত্য কমিশন। এক্ষেত্রে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে মতপার্থক্য কমিয়ে গণভোটের জন্য একটি সার্বজনীন প্রস্তাব তৈরির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা আশা করছেন বিশ্লেষকরা। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ টেলিভিশনের সোনালী ঐতিহ্যের ধারক জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির চূড়ান্ত বাছাই পর্বের ৬ষ্ঠ দিন আজ। ছোট ছোট স্বপ্নবাজ কুলোর হাসিতে, গানে, নাচে, আবৃত্তিতে এখন উৎসবের আমেজ বিটিভির প্রাঙ্গণে। ২১ অক্টোবর পর্যন্ত চলবে এই সৃজনের মহাযজ্ঞ, যেখানে খুঁজে নেওয়া হবে আগামী দিনের শ্রেষ্ঠ শিশুশিল্পী, যাদের প্রতিভায় ফুটে উঠবে বাংলার আগামী প্রজন্মের রঙিন স্বপ্ন। বিস্তারিত জানাচ্ছেন শাবনাজ স্মৃতি। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ি চূড়ান্ত বাছাই পর্বের ৬ষ্ঠ দিন আজ, যা চলবে ২১ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ টেলিভিশন রামপুরা, ঢাকায় চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। বিভাগীয় বাছাইয়ে প্রতি শাখার প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৫ জন করে প্রতিযোগী এ পর্বে অংশগ্রহণ করছে। আমার খুব ভালো লেগেছে, কারণ বিটিভিতে আসতে কিন্তু আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে অনেক ধাপ পার করে আসতে হয়েছে। তো এখানে আমি বিজয়ী হতেও পারি, নাও হতে পারি, তবে সেটা নিয়ে আমার তেমন কোনো মন খারাপ নেই। আমি এখানে আসতে পারি গর্বিত। আমার আম্মু আমাকে সবচেয়ে বেশি সাহায্য করে, উনি আমাকে সবচেয়ে বেশি আবৃত্তি শুনে। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আসতে হয়েছে, আমার খুবই ভালো লাগছে। আর আমি যে এত দূর আসতে পেরেছি এর জন্য আমার অনেক ভালো লাগছে। আর আমি বিটিভিতে ফার্স্ট টাইম এসেছি বলে আমি অনেক গর্বিত। আমার ভয় লাগছে না, আমি এইটুকু আসতে পারছি, এটাই আমার জন্য অনেক। নতুন করে চূড়ান্ত বাছাই পর্বে আসতে পেরেছি এবং 2টি ধাপ পার করতে পেরেছি, এটার জন্য আমার খুবই ভালো লাগছে। একটু ভয় আছে, কিন্তু মানে আমি দুইটার মধ্যে টিকছি, এর জন্য মানে পরেরটার মধ্যে আর কি অত ভয় নাই।
আমি বিশ্বাস রেখেছি যে আমি চাইলে এই বিটিভিতে আসতে পারবো আর আমি যে এই বিটিভিতে এসেছি এতে আমার স্যার, আমার মা বাবা যাদের অবদান রয়েছে তাদের জন্য আমি খুবই কৃতজ্ঞ। খুবই ভালো লাগছে এবং বিটিভিকে অনেক অনেক ধন্যবাদ নতুন কুড়ির মতো একটা সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে। বয়সভিত্তিক দুটি শাখায় ক বিভাগ ৬ থেকে ১১ বছরের নিচে এবং খ বিভাগ ১১ থেকে ১৫ বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিচ্ছে। বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে অডিশনের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হয়েছে। নতুন কুড়ির মতো এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে প্রতিযোগীদের সাথে অভিভাবকরাও আনন্দ প্রকাশ করছেন। ছোটবেলায় আমরা যখন দেখেছিলাম নতুন কুড়িতে আমরা নিজেরা আসবো, একটু করার ইচ্ছে ছিল, আমরা পারিনি। আমাদের সন্তানরা আজকে এখানে বিভাগে এসে আনন্দিত। আমার মনে হচ্ছে আমার মেয়ে 3টা ইভেন্টে আসছে, ওইখানে যে কোনো একটি ইভেন্ট হয়তো সেরা দশ হতে পারবে, এই আশাবাদী আমি। প্রতিভার যে উন্মেষ ঘটানোর জন্য আজকের যে আয়োজন, সেটা সারা বাংলাদেশে এটা প্রশংসা দাবি রাখে। বাচ্চারাও এখানে এসে অনেক আনন্দ পায়, আমরাও আনন্দ পাচ্ছি বাচ্চাদের নিয়ে এসে। রেজাল্ট নিয়ে তো আশাবাদী, আশা আছে সামনে আরও এগোবে। মেয়ে রবীন্দ্রসঙ্গীতে আছে, খুবই ভালো লাগতেছে এখানে আসতে পারে। এবারের প্রতিযোগিতায় অভিনয়, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক ও আধুনিক গান, নজরুল ও রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, হামনাদ সহ মোট 9টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিচারকদের মাতিয়ে রাখছেন। এত চমৎকার পারফরমেন্স দেখছি, আমাদের দ্বারা এত সুন্দর পারফরমেন্স করা সম্ভব হবে না। কারণ এই যে মাইককে দেখলে তো আমরা প্রথমে একটা জড়তা চলে আসে, আর টেলিভিশন ক্যামেরা দেখলে কেনা ভয় পায়। সে বাচ্চারা সাবলীলভাবে করে যাচ্ছে এবং কিসের বড় চমৎকার কবিতা করে যাচ্ছে। আমি খুব আশাবাদী। খুব ভালো লাগছে যে ওরা শুদ্ধ প্রমিত বাংলায় এত ছড়া কবিতা মুখস্থ করে এসে যে আমাদের সামনে পরিবেশন করছে, বিনা দ্বিধায়, বিনা ভয়ে, কোনো সংকোচ নেই। এটা খুবই ভালো লাগছে। আমাদের চাইতে ওরা অনেক এগিয়ে এই জায়গায়। এবং এটাই স্বাভাবিক যে পরবর্তী প্রজন্ম আগের প্রজন্মের চাইতে বেশি এগিয়ে থাকবে। আমি ব্যাপক সম্ভাবনা দেখতে পাচ্ছি এই শিশু কিশোরদের মধ্যে। আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, অভিনয়, গল্প বলা, হামদ, নাত, প্রত্যেকটা ক্ষেত্রে আমি তাদের ঈর্ষণীয় উপস্থাপন দেখে প্রবলভাবে আশাবাদী হচ্ছি যে ভবিষ্যতের বাংলাদেশ শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে এগিয়ে যাবে। 1976 সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি, উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো ধাঁচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান। এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী। দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন কুড়ি। শিশু কিশোরদের প্রতিভার আবিষ্কার ও বিকাশের সুযোগ তৈরি করতেই এই আয়োজন। কারণ প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে, সেটি পরিচর্যায় শুধু দরকার একটি সঠিক মঞ্চের, আর সে মঞ্চের নাম নতুন কুড়ি। কারণ নতুন কুড়ির মঞ্চ থেকেই এই কুড়িগুলো একদিন ফুল হয়ে ফুটবে। স্বপ্না স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এতে নিহত হয়েছে একই পরিবারের 3 শিশুসহ 11 ফিলিস্তিনি। এদিনে আরও 2 ইসরায়েলি জিম্মির লাশ ফেরত দিয়েছে হামাস। অন্যদিকে রাফা ক্রসিং বন্ধ রাখার ঘোষণা নেতানিয়াহুর। কিন্তু হামাস জানিয়েছে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল রাফা সীমান্ত বন্ধ রাখলে বন্দীদের মরদেহ হস্তান্তর বিলম্বিত হবে। আরও জানাচ্ছেন সীমা নাসরিন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি হামলায় একই পরিবারের 11 সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে 7 জন শিশু ও 3 জন নারী। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র 8 দিন পরই ইসরায়েল চুক্তি লঙ্ঘনের এই ঘটনা ঘটালো। হামাস এই ঘটনাকে গণহত্যা বলে নিন্দা জানিয়েছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও 2 ইসরায়েলি জিম্মির লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। শনিবার রাতে 2টি কফিনে রেড ক্রসের কাছে হস্তান্তর করে লাশ দুটি। তবে এ লাশ কোন কোন জিম্মির সেটি প্রকাশ করেনি হামাস। লাশগুলো গাজায় অবস্থানরত ফিলিস্তিনি সেনাদের কাছে পৌঁছে দেয় রেড ক্রসের কর্মীরা।
সেখান থেকে লাশগুলোর পরিচয় শনাক্ত করতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে নেওয়া হয়। নতুন 2টি লাশ জিম্মিদের। এটি নিশ্চিত হওয়া গেলে ইসরায়েলের কাছে হামাসের হস্তান্তরকৃত লাশের সংখ্যা 12 জনে পৌঁছবে, আর হামাসের কাছে থাকবে আরও 16টি লাশ। অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত 47 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন 38 ফিলিস্তিনি। এর মধ্যেই রাফা সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। গাজায় যুদ্ধবিরতির পরও বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। গেল 10 অক্টোবর চুক্তি কার্যকরের পর থেকে এ পর্যন্ত 47 বার লঙ্ঘন করেছে তেল আবিব। গোলাবর্ষণ, টার্গেট হামলা ও বেসামরিকদের ওপর গুলি চালানোর অভিযোগ এনেছে স্থানীয় প্রশাসন। এসব হামলায় ব্যবহার করা হয়েছে ট্যাঙ্ক, ড্রোন ও সেনাযান। ফিলিস্তিনি দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছিল গেল সোমবার থেকে রাফা খুলে দেবার কথা, কিন্তু নেতানিয়াহুর সিদ্ধান্তে তা স্থগিত হয়ে যায়। স্বাধীনতাকামী সংগঠনের দাবি যে রাফা বন্ধ রাখার সিদ্ধান্ত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন। রাফা সীমান্ত পুনরায় খোলা ও মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল। ওই চুক্তির লক্ষ্য ছিল যুদ্ধ বন্ধ করে গাজার মানবিক সংকট কিছুটা লাঘব করা। হামাস শনিবার জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল রাফা সীমান্ত বন্ধ রাখলে বন্দীদের মরদেহ হস্তান্তর বিলম্বিত হবে। সীমা শারমিন, বিটিভি নিউজ। কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ভোরে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। শনিবার কাতারের রাজধানী দোহা পৌঁছে পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা। ওই সময় দুই দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। দোহায় এই আলোচনায় কাতারের সঙ্গে মধ্যস্থতা করছে তুরস্কও। এই যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে সেটি নিশ্চিতে দুই দেশ ফলো আপ বৈঠক করবে বলেও জানিয়েছে কাতার। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর গত 2 সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সবচেয়ে বড় ও সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকশো মানুষ নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এবারের আলোচনায় আফগানিস্তানের নেতৃত্বে ছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব। অপরদিকে পাকিস্তানের নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। পাকিস্তান অভিযোগ করছে আফগানিস্তানের সঙ্গে থাকা 2600 কিলোমিটার সীমান্তে সশস্ত্র গোষ্ঠীদের মদদ দিচ্ছে কাবুল। তারা এই মদদ বন্ধের দাবি করছে দীর্ঘদিন ধরে। এরই মধ্যে 2 সপ্তাহ আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এর প্রতিশোধ নিতে সীমান্তে পাক সেনাদের ওপর হামলা চালায় আফগান সেনারা। এরপর একটি বড় সংঘর্ষের রূপ নেয়, যা কেড়ে নিয়েছে কয়েকশো প্রাণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি ও লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহরে বিপুল মানুষ বিক্ষোভ করেছে। শনিবার সকালে নিউ ইয়র্ক সিটির ঐতিহাসিক টাইমস স্কোয়ারে বিক্ষোভ শুরুর কিছুক্ষণের মধ্যে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়। কোনো রাজা চায় না স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের অভিবাসন, শিক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। আয়োজকদের দাবি সারা দেশে 2600-এরও বেশি স্থানে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের আগে ট্রাম্পের ঘনিষ্ঠরা অভিযোগ তোলেন যে এসব আন্দোলনের সঙ্গে বামপন্থী অ্যান্টিফা গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। তারা এই আয়োজনকে আমেরিকা বিরোধী ঘৃণার সমাবেশ বা হেট আমেরিকা র্যালি বলে অভিহিত করেন। নিউ ইয়র্ক পুলিশ জানায় শহরের 5টি স্থানে 1 লাখেরও বেশি মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয় এবং এ পর্যন্ত কোনো বিক্ষোভ সংক্রান্ত গ্রেফতার হয়নি। ডেমোক্রেট শীর্ষ নেতাদের মধ্যে সিনেট লিডার চাক শুমার এবং স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স এই বিক্ষোভে অংশ নেন। ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত 17 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 11 জনই নারী। রাতের আধারে ভ্রমণের সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে গিয়ে প্রাণহানির এই ঘটনা ঘটে। শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার রাত 8টার কিছু আগে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি বিপরীত লেনে ঢুকে পড়ে। এরপর সড়কের পাশে পড়ে থাকা পাথরের ধাক্কা খেয়ে একটি বালুর বাঁধে গিয়ে বাসটি আঘাত করে এবং উল্টে যায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। বাসটিতে মোট 30 জন যাত্রী ছিলেন বলে পুলিশের প্রাপ্ত তালিকায় উল্লেখ রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত 15 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে 11 জন নারী ও 6 জন পুরুষ। আহতদের সঠিক সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। শেয়ার বাজারের খবর।
সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে, আর শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,273.85, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 1.34 ভাগ কম। অপরদিকে সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,557.07, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.97 ভাগ কম। আজ 178টি কোম্পানির 18,54,570টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 10,70,48,000 টাকারও বেশি। এর মধ্যে 31টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 134টির কমেছে এবং 13টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে 2-1 জায়গায় দমকা বা ঝড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5:51 এবং সূর্যাস্ত 5:24। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 12:13, জোয়ার শুরু হবে সকাল 6:45। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 12:20 এবং জোয়ার শুরু হবে সন্ধ্যে 6:55।